আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্য। সম্প্রতি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ২০২৩ সালের মানবাধিকার পরিস্থিতি কান্ট্রি রিপোর্ট সারা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশের আলাদা আলাদা করে প্রকাশ করেছে। তার মধ্যে বাংলাদেশেও তাদের রিপোর্ট তারা প্রকাশ করেছে এবং এই রিপোর্টটিতে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির নির্বাচন, রাজনীতি, গণতন্ত্র, শ্রম অধিকারের ইস্যুতে যুক্তরাষ্ট্র কড়া সমালোচনা করেছে। আমি আবারও বলে রাখি, এটি যুক্তরাষ্ট্র সরকারের একটি প্রতিবেদন এবং যুক্তরাষ্ট্র সরকার যা মনে করে সেটিরই প্রকাশ ঘটেছে এই প্রতিবেদনটিতে। আমার জন্যে খানিকটা আনন্দেরই বলবো। আনন্দের এই কারণে যে আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করি, সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ, এই প্রতিবেদনটিতে অর্থাৎ যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্টে সিজিএসের নানা তথ্য-উপাত্ত একাধিকবার ব্যবহার করা হয়েছে এবং এই রিপোর্ট বলছে যে অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তনে নাগরিকদের যে অক্ষমতা, মিথ্যা অভিযোগে বিরোধী নেতা কর্মীদের গ্রেপ্তার, শান্তিপূর্ণ সমাবেশে বাধা, মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপ, শ্রম অধিকার নিয়ে এক ধরনের ছলচাতুরি, মানবাধিকার লঙ্ঘন, নির্যাতনের বিষয়, ইন্টারনেটের যে ফ্রিডমের অবস্থা, সমস্ত কিছু এই রিপোর্টটিতে স্থান পেয়েছে। যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্টে তারা বলছে যে বাংলাদেশে স্বাধীন আন্দোলনে বাধা দেওয়া হয়, অর্থাৎ মানুষের কোনো গণতান্ত্রিক অধিকার নেই, স্বাধীন আন্দোলন করবার কোনো সুযোগ নেই। আছে, তাদের ভাষায় আছে, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে শান্তিপূর্ণভাবে তাদের সরকার পরিবর্তনের নাগরিকদের অক্ষমতা। বাংলাদেশের নাগরিকরা এখন অক্ষম হয়ে গেছে একটা সুষ্ঠু স্বাভাবিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া, ক্ষমতা হস্তান্তরের যে প্রয়াস নির্বাচনের মধ্য দিয়ে, সেটা আর বাংলাদেশের নাগরিকরা এখন করতে পারে না। এবং মানবাধিকার রিপোর্ট আরও বলছে যে রাজনৈতিক অংশগ্রহণে গুরুতর ও অযৌক্তিক বাধা দেওয়া হয়। বাংলাদেশ সরকারে আছে মারাত্মক দুর্নীতি, দেশের ভেতরে এবং আন্তর্জাতিক মানবাধিকার বিষয়ক সংগঠনগুলো উপর আছে সরকারের কঠোর বিধিনিষেধ এবং হয়রানি। সরকারের তরফ থেকে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড, জোরপূর্বক গুম, নিষ্ঠুর নির্যাতন, অমানবিক অবমাননা করা আচরণ এবং শাস্তি দেওয়া হয়ে থাকে। আছে জীবনের প্রতি হুমকি, বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে গুরুতর সমস্যা, রাজনৈতিক বন্দী ও আটক, বিরোধী দলীয় নেতাকর্মীদের রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। আমার মনে হয় যে পুরো চিত্র এখানে তুলে ধরা হয়েছে। বেশ কয়েক পৃষ্ঠার প্রতিবেদন এবং এই প্রতিবেদন আরও বলছে যে জাতীয় নিরাপত্তায় হুমকি এমন অজুহাতে মিথ্যা অভিযোগ সহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং বিচারের মুখোমুখি করা হয়েছে। ২০২৩ সালে বাংলাদেশে ঘটে যাওয়া ঘটনাগুলোর উপর ভিত্তি করে যে বার্ষিক মানবাধিকার রিপোর্ট যুক্তরাষ্ট্র প্রতি বছর প্রকাশ করে থাকে, এর আগের বছরের রিপোর্টেও সিজিএস এর নানা তথ্য-উপাত্ত ব্যবহার করা হয়েছে। রিপোর্টে মানবাধিকার রিপোর্টে এসব কথা বলেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়, আমি বলছিলাম সে কথা। এবং এতে ওই বছরে বাংলাদেশে যেসব ঘটনা ঘটেছে অর্থাৎ ২০২৩ সালে, তা পুঙ্খানুপুঙ্খভাবে তুলে ধরা হয়েছে। অনেক ক্ষেত্রে কেস বাই কেস তুলে ধরা হয়েছে এবং বলা হয়েছে ওই বছরও সাবেক প্রধানমন্ত্রী এবং প্রধান বিরোধী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গৃহবন্দী করে রাখা হয়, তাকে প্রয়োজনীয় চিকিৎসা নিতে বিদেশে যেতে দেওয়া হয়নি। প্রতিবেদন আরও বলছে যে বিশেষ করে রাজনৈতিক বন্দী এবং ব্যক্তিদের আটক বিষয়ে বলছে যে আন্তর্জাতিক ও দেশের ভেতরকার আইন বিশেষজ্ঞরা বলছেন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তার তথ্য প্রমাণে ঘাটতি আছে। এ থেকে বোঝা যায় তাকে নির্বাচনী প্রক্রিয়া থেকে সরিয়ে দেওয়ার জন্য রাজনৈতিক ছক সাজানো হয়েছে। পক্ষান্তরে প্রসিকিউটররা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতি মামলা প্রত্যাহার করেছেন। এই রিপোর্ট সংবাদপত্রের স্বাধীনতার দিকেও, যেমন বাক স্বাধীনতার দিকে, ফ্রিডম অফ এক্সপ্রেশনের দিকে মনোযোগ দিয়েছে। একই সঙ্গে প্রেস ফ্রিডমের কথাও এই রিপোর্টে বলা হয়েছে এবং এতে বলা হয়েছে যে বাংলাদেশের সংবিধান সংবাদ মাধ্যম ও মিডিয়ার সদস্য সহ সবার মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে, কিন্তু সরকার এই অধিকারে ঘন ঘন হস্তক্ষেপ করেছে এবং কীভাবে করেছে সেগুলোর কথাও তারা উল্লেখ করেছে। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট নিয়ে তারা প্রচুর স্পেস নিয়েছে, অনেকগুলো কেসের কথা তারা উদ্ধৃত করেছে, সাইবার সিকিউরিটি অ্যাক্টের প্রসঙ্গ তারা তুলে এনেছে এবং সরকারের হয়রানি অথবা প্রতিশোধ নেওয়ার ভয়ে সরকারের সমালোচনার ক্ষেত্রে মিডিয়ার সদস্যরা এবং ব্লগাররা নিজেরাই সেন্সর করছেন বলে এই রিপোর্ট বলছে। অর্থাৎ সেলফ সেন্সরশিপের প্রসঙ্গটাও এই হিউম্যান রাইটস রিপোর্ট তুলে নিয়েছে এবং এতে তুলে ধরা হয়েছে যে সরকারি পর্যায়ে দুর্নীতি এবং অনিয়মের চিত্র, বিচারের ক্ষেত্রে হয়রানি, খেয়াল খুশি মতো গ্রেপ্তার সহ নানা রকম নিষ্পেষণের কথা। যুক্তরাষ্ট্র পররাষ্ট্র দপ্তরের এই হিউম্যান রাইটস রিপোর্ট বা কান্ট্রি রিপোর্ট
বাংলাদেশ চ্যাপ্টারে বলা হচ্ছে যে বাংলাদেশে সাংবাদিকদের বিরুদ্ধে সহিংসতা অথবা সহিংসতার হুমকি আছে। সাংবাদিকদের অন্যায়ভাবে গ্রেপ্তার করা হয় এবং বিচার করা হয়, সেন্সরশিপ করা হয়, ইন্টারনেট স্বাধীনতা আছে মারাত্মক বিধিনিষেধ। এবং রিপোর্টটি আমি পড়ে দেখেছি, সেখানে রোজিনা ইসলামের কথা প্রথম আলোর সাংবাদিক উল্লেখ আছে, শামসুজ্জামানের কথা উল্লেখ আছে, আর অনেকের কথা উল্লেখ আছে। এবং শান্তিপূর্ণ সমাবেশ অথবা স্বাধীন সমাবেশের ক্ষেত্রেও আছে বড় রকমের হস্তক্ষেপ, আছে সংগঠন, অর্থায়ন ও বেসরকারি এবং নাগরিক সমাজের সংগঠনগুলোর বিরুদ্ধে আছে নিবর্তনমূলক আইন, মুক্তভাবে চলাচলে আছে বিধিনিষেধ। শুনতে ভালো না লাগলেও এগুলো এই রিপোর্টের মধ্যে আছে। এবং রিপোর্টটি বলছে যে মানবাধিকার লঙ্ঘন, নির্যাতনের বিষয়ে ব্যাপকভাবে দায় মুক্তি দেওয়া হয়েছে বাংলাদেশে। বেশিরভাগ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনের দায় অভিযুক্ত কর্মকর্তা বা নিরাপত্তা রক্ষীদের সদস্যদের শনাক্তে বা শাস্তি দিতে সরকার বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ নেয় না। এবং সেটা আমরা তো লক্ষ্য করেছি, যুক্তরাষ্ট্রে যখন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবের উপরে স্যাংশন দিল এবং তার কয়েকজন কর্মকর্তার উপরে স্যাংশন দিল, র্যাব বিষয়ে যেসব অভিযোগের ভিত্তিতে এই স্যাংশন দেওয়া হচ্ছে, কোনো তদন্ত প্রক্রিয়া কিন্তু আমরা লক্ষ্য করিনি বা কোনো অ্যাকশন আমরা লক্ষ্য করিনি। যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্ট আরও বলছে যে পুলিশের বিরুদ্ধে যেসব অভিযোগ, সেই সব অভিযোগের তদন্ত পুলিশ নিজেই করে এবং তারা এমন সব ঘটনা ঘটিয়েছে যেখানে তাদের শারীরিক মারাত্মক প্রহারে মানুষ আহত হয়েছে অথবা মারা গেছেন। কারাগারে মারা যাওয়ার কথা আমরা জানি, কাস্টোডিতে মারা যাওয়ার কথা আমরা জানি, অনেক কিছুই জানি, যেমন থানা হাজতে যে নির্যাতন হয়, নিপীড়ন হয়, সেগুলোর কথা আমরা জানি এবং সেগুলো এই রিপোর্টে উল্লেখ করা হয়েছে। রিপোর্ট বলছে যে নিরাপত্তা রক্ষাকারীদের হাতে কতজন মানুষ মারা গেছেন তার মোট কোনো সংখ্যা সরকার কখনো প্রকাশ করেনি এবং এমনকি এসব ঘটনার স্বচ্ছ তদন্ত করেনি। এই তদন্ত যারা করেছেন তাদের স্বাধীনতা এবং পেশাগত মান নিয়ে সংশয় প্রকাশ করেছে মানবাধিকার বিষয়ক গ্রুপগুলো। যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্ট 2023 সালের রিপোর্টটিতে আরও বলেছে যে নাগরিক সমাজের সংগঠনগুলো রিপোর্ট করেছে যে জোরপূর্বক গুমের শিকার হয়েছেন তারা বিরোধী রাজনৈতিক নেতাকর্মী এবং ভিন্ন মতাবলম্বী। ফ্রিডম ইন দ্য ওয়ার্ল্ড 2023 এই কান্ট্রি রিপোর্টে উল্লেখ করেছে, এই কান্ট্রি রিপোর্ট উল্লেখ করছে যে জোরপূর্বক গুম, গোপন জেলখানার ব্যবহার খুবই গুরুত্বপূর্ণ শব্দবন্ধ, আপনারা খেয়াল রাখবেন। এবং এরকম জেলখানার কথা দিয়ে কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমে এর আগে খবরও প্রচার হয়েছে। খেয়াল খুশি মতো গ্রেপ্তার ও নির্যাতন সহ মানবাধিকার লঙ্ঘন অব্যাহতভাবে চালিয়ে যাচ্ছে নিরাপত্তা বিষয়ক এজেন্সিগুলো। বছর জুড়ে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের পরিবার সরকারের কাছে আহ্বান জানিয়েছেন তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে দিতে এবং আইন প্রয়োগকারী সংস্থার যেসব সদস্য অপহরণে জড়িত তাদের বিচারের। এবং শুধু তাই নয়, কোনো অভিযোগ কারো বিরুদ্ধে থাকে, তাকে না পেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে ওই অভিযুক্ত ব্যক্তির বা যাকে তারা টার্গেট করে তাকে না পেলে তার পরিবারের সদস্যদেরও নিপীড়ন নির্যাতন করা হয়, এই অভিযোগও কিন্তু আছে। হিউম্যান রাইটস রিপোর্ট বলছে যে একই সঙ্গে জাতিসংঘের কাছে জোরপূর্বক গুমের শিকার ব্যক্তিদের সংখ্যা ফুলিয়ে পাপিয়ে উপস্থাপনের জন্য নাগরিক সমাজের সমালোচনা করছে সরকার। এবং তারা জানায় যে গত মার্চে সরকার জানায় যে তারা 28 জন জোরপূর্বক নিখোঁজ ব্যক্তির বিষয় দেখছে এবং এটা তাদের অভিযোগ। কিন্তু তারা কখনোই হিউম্যান রাইটস নিয়ে যখন জাতিসংঘে আলোচনা হয়েছে বা কোথাও আলোচনা হয়েছে, সরকারের পক্ষ থেকে কখনোই প্রকৃত তথ্যপাত্র সরকার দিতে পারেনি বলে এটা তাদের বক্তব্য। এই হিউম্যান রাইটস প্রতিবেদন বলছে যে মিডিয়া স্বাধীনতার অংশে তারা বলছে যে আইনে ঘৃণাপ্রসূত বক্তব্যকে সীমিত করা হয়েছে কিন্তু পরিষ্কারভাবে সংজ্ঞায়িত করা হয়নি। রাষ্ট্রের নিরাপত্তার বিরুদ্ধে, বিদেশি রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কের বিরুদ্ধে কথা বলাকে সরকার বিধিনিষেধ দিয়েছে বলেই মনে হয়। এখন বিদেশি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, সরকারের ভাষ্য আমরা যেটা শুনি, একটি দেশই তাদের বন্ধু রাষ্ট্র এবং তার বিরুদ্ধে কোনো কিছু বললে সেটা কিন্তু আমরা দেখেছি যে অনেকের বিরুদ্ধে নানা রকমের প্রকাশ্য এবং অপ্রকাশ্য ব্যবস্থা নেওয়া হয়েছে। যাই হোক, রিপোর্ট আরও বলছে যে সাংবিধানিক কোনো পরিষদের সমালোচনাকে আইনে ফৌজদারি অপরাধ করা হয়েছে। পৃথিবীর খুব কম দেশে এটা দেখা যাবে। স্বৈরতান্ত্রিক, অগণতান্ত্রিক, কর্তৃত্ববাদী, স্বেচ্ছাচারী সরকার যেসব দেশে আছে সেসব দেশ ছাড়া এই বিষয়টি কখনোই দেখা যায় না। এবং ডিজিটাল নিরাপত্তা আইনের অধীনে স্বাধীনতা যুদ্ধ, জাতীয় সঙ্গীত বা জাতীয় পতাকার বিরুদ্ধে প্রোপাগান্ডা ছড়ানোর কারণে যাবজ্জীবন কারাদণ্ডের ব্যাপক বিধান আছে। এটি হিউম্যান রাইটস রিপোর্টে উল্লেখ করা হয়েছে। সরকারের সমালোচনাকারীদের বিরুদ্ধে সারা বছরই সরকার ব্যাপকভাবে ব্যবহার করেছে ডিজিটাল নিরাপত্তা আইন। আইনমন্ত্রী রিপোর্ট করেছেন যে সারা দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কমপক্ষে 7,000 মামলা মুলতবি আছে। আগস্টে সরকার ঘোষণা দেয় তারা ডিজিটাল নিরাপত্তা আইনকে পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইনে
পরিণত করবে এবং পার্লামেন্টে এই আইন পাশ করেছে গত সেপ্টেম্বর মাসে। এখন মূল কথা যেটা আমি বলতে চাইছি যে অনেকেই মনে করেন, অনেকেই বলেন, অভিযোগ করেন যে যুক্তরাষ্ট্র এই কথাগুলো বলে, কথার কথা বলে, কোনো কিছু করে না। কিন্তু যুক্তরাষ্ট্রের সিস্টেম যা এবং তাদের কোনো নীতি প্রণয়ন করতে যেরকম সময় লাগে, একটা নীতি থেকে সরে যেত তাদের সময় লাগে, কাজে যুক্তরাষ্ট্রের ফরেন পলিসির যে ফোকাস, আমি বারবার বলি গণতন্ত্র, মানবাধিকার, শ্রম অধিকার, ক্লাইমেট, এইসব জায়গা থেকে তাদের সরে যাবার কোনো সুযোগ নেই। এমনকি সরকারেরও যদি যুক্তরাষ্ট্রে পরিবর্তন হয়, খুব দ্রুত সেখান থেকে তারা সরে যেতে পারবে না। এবং যুক্তরাষ্ট্রের সারা পৃথিবীব্যাপী তার যে কর্তৃত্ব, তার যে নেতৃত্ব, সেটা বজায় রাখবার জন্য এটি হচ্ছে তাদের অন্যতম টুলস। কাজে এই টুলস তারা ব্যবহার করবে। এবং সেখানে যদি আমরা দেখি যে র্যাবের উপরে স্যাংশন কিংবা বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে যে ভিসা পলিসি, এই ভিসা পলিসি থেকে তারা সরে যায়নি, তারা সেটা এখনও কার্যকর আছে। সেটা এই হিউম্যান রাইটস রিপোর্ট যখন লঞ্চিং হয়, সেই অনুষ্ঠানে যেখানে পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিনকেন বক্তব্য রেখেছেন, যেখানে ম্যাথিউ মিলার সঞ্চালনা করেছেন স্টেট ডিপার্টমেন্টের স্পোকস পারসন, যেখানে এই ব্যুরো যেটা ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার রাইটসের, সেই ব্যুরোর কর্তা ব্যক্তি বক্তব্য রেখেছেন, সেখানে কিন্তু এই প্রসঙ্গগুলো এসছে এবং তারা সেখান থেকে সরে যায়নি। এবং এই গোটা প্রতিবেদন যদি কেউ ভালোভাবে পড়েন, তাহলে দেখবেন যে যুক্তরাষ্ট্রের অবস্থান, সেটা আমি সমর্থন করি আর না করি, সেটা আমি পছন্দ করি আর না করি, ব্যক্তিগতভাবে আমি আমার কথা বলছি, কিন্তু বাস্তবতা হচ্ছে যে লিখিতভাবে এই রিপোর্টে উল্লেখ আছে যে বাংলাদেশের কোনো কিছুই ইতিবাচক ধারায় এগুচ্ছে না। সেটা মানবাধিকারের পরিস্থিতি বলি, সেটা আইনের ক্ষেত্রে বলি, শ্রম অধিকারের কথা বলি, সেটা বিরোধীদের স্বাধীন মত প্রকাশ, তাদের স্বাধীন কার্যক্রম পরিচালনার কথা বলি, সেটা নির্বাচন কথা বলি, পুরো রিপোর্ট যুক্তরাষ্ট্র বলছে যে বাংলাদেশের পরিস্থিতির অবনতি হচ্ছে। কাজে অবনতি হলে তারা বিশ্ব নেতা হিসেবে যে ধরনের ভূমিকা রাখতে চায়, সেটাও আমি পছন্দ করি কিংবা না করি, আমার ধারণা সেই জায়গায় তারা একই জায়গায় থাকবে এবং তাদের যা করবার সময় সুযোগ বুঝে, কারণ তাদের অনেক কিছু বিবেচনায় নিতে হয়। একটা নিজের দেশের ডোমেস্টিক পরিস্থিতি, যে দেশ নিয়ে তারা কাজ করতে চায়, সেই দেশের পরিস্থিতি, আঞ্চলিক পরিস্থিতি, গ্লোবাল পরিস্থিতি, অনেক কিছু বিবেচনা করে করতে চায়। কিন্তু কোনো ক্রমে যেন আমরা মনে না করি যে আমরা আসলে যুক্তরাষ্ট্রের যে নজর বাংলাদেশের ক্ষেত্রে, সেখান থেকে অনেকখানি মুক্ত। এখন সেই তার নজরে থাকলে আমার কি হবে না হবে, তাকে আমি কতটা তোয়াক্কা করবো কি করবো না, তার সঙ্গে আমার কতটা সম্পর্ক রাখবো কি রাখবো না, সেটা অন্য বিষয়। মূল কথা হচ্ছে যুক্তরাষ্ট্র বাংলাদেশ সম্পর্কে গত বছর, তার আগের বছর যেভাবে কথাবার্তা বলেছে, একই ধারা তারা অব্যাহত রাখছে। অন্তত এই হিউম্যান রাইটস রিপোর্ট তারই প্রমাণ। আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।